একান্নবর্তী পরিবার শব্দটা আজকাল প্রায় হারিয়ে যেতে বসেছে। পরিবারের সবাই একসাথে মিলেমিশে থাকার যে আনন্দ, তা আজকাল আর পাওয়াই হয় না। একান্নবর্তী পরিবারের শুধু অসুবিধাগুলো আমাদের চোখে পড়ে, আর সুবিধাগুলো তা আমরা একবারও ভাবব না। চলুন আজ এমন এক একান্নবর্তী পরিবারের ভাঙা গড়ার গল্প শোনাই। আজকের আমার নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একান্নবর্তী। 4 ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন, সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকার শুরু গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে 8 বছর। হীরেন 57 টাকার কেরানি, যুদ্ধের দরুন 5-10 টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। বাপের বাড়ি তৈরি ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে জি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 বলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়। এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেয়া হবে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেয়া হয়। বড় 2 ভাই ও তার বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার দাবার, মাছ টাছ এমন জিনিস যদি বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তি ভাগ করে দেয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না 5 জনকে দেবার মতো, কখনো কিছু আসে না 5 জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতে, সবাই তো জানে সে তাদের ভাই, সেটা উড়িয়ে দেয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জব তব নিয়ে থাকেন। খান নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দুধটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেয়া, এ সবই করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারদের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকাজির 8 টাকা বেতনের 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 টাকা বা 50 টাকা মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে 3টি। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন, লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষ করে বড় 2 জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেবার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে খাওয়া লেগেছিল তার। আরও পড়ার ইচ্ছে ছিল তার, বিলে যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই কথা। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন, এ তো ভালোই হলো। রোজ বিশ্রী খিটখিটে ঝগড়া লেগেই আছে, একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো? দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান।
আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব? ওরা কষ্ট করবেন সেটা কি উচিত নয়? তাই বলে কি কেউ কারণ মাথা কিনে নিয়েছে যে খাও খাই কামড়া কামড়ি করে একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। তোমার চলবে? চলবে না? কষ্ট করে চলবে, তবে অন্য দিক থেকে লাভ হবে। মাথা হেঁট করে থাকতে হবে না। যাই খাই খুঁতখুটো হজম তো হবে। নিজে ভিন্ন হলেই পারতে এতদিন। হ্যাঁ, তা পারতাম, তবে কি না কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দুই ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশোনা, আরও পরীক্ষায় পাশ করে বড় কিছু হবার পরিকল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হবার 2 মাস পরেও 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরও হিরেনের সংসারে ছিল। 3 সংসারে পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার ঢেলে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজার তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাসে ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গিয়েছে কৃষ্ণপ্রিয়ার আক্রোশে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনুন টুনুন বসানোর নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গিয়েছে। ভাবতেও পড়েনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এত সুন্দর রান্নাঘর করা চলে। সে যে বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালিঝুলি মাখা চুনবালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচা করলেই ওই ঘরখানা দিয়ে বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে। পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলেমেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে। কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায়। নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায়, পাড়ার লোকের কাছে নিজেকে বাড়ানোর জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্ভে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব। বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বাড়ছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনের উকালতিরও পসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পাশের সঙ্গে তুলনাই হয় না। ভেবেচিন্তে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে, বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত ছিল। হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুয়ে সেকেলে জীবন তার বৃতৃষ্ণা এনে দিয়েছে। প্রায় তাকে বাজার করতে হয়, প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রাসানের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলছে তারই ওপরে। তার যেন আর ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পর বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে
মরলে জুড়োবো, তার আগে নয়। ঘর সংসায় সে গোছায় সাজায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাঁটরা, রংচটা খাট চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে। রান্নাঘর ধোয়ায় দুবেলা, নোংরা রান্নাঘর। এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরি তরকারি খেতে ঘেন্না করে নবীনের। খেতে বসলেই প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো। কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলো খারাপ। এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো, ছি ছি। চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব। এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুরত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ছেড়ে ধুয়ে মুছে সাফ করে দেয় কৃষ্ণপ্রিয়া। ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগেই এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টিপে। খাতিপে অসুখী হবার কি আছে। খেয়ে আরো খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। দুটি বিশেষ জিনিস শুধু রেঁধেছে কৃষ্ণপ্রিয়া। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাধ্যে থাকে খিটিমিটি। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না। যা দিয়েছি আমার একার জন্য তার সিকিও লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ, কি করবি অত টাকা দিয়ে? যাই করি না। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো? ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোণ ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি, 1:30 বাজে। এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই, টাকা দাও বলে কি বাদি কিনেছ আমায়? এই দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবুও হীরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে ও সংসার চালু রেখেছে, তাও একটু বিশেষ নম্রতার সঙ্গে মিষ্টি সুরে কথা বলবে তার কোনো চেষ্টাই নেই। মোটেই যেন সে কৃতজ্ঞ নয়, অনুগত নয়। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা যে কি দাঁড়াবে ওরা তা ভাবে না? এত ভাবে, এ কথাটা ভাবে না? নীরেন নিজেই ভেবে আশ্চর্য হয়ে যায়। পরের মাসের 1 থেকে নীরেন ফিরে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করার ইচ্ছা ছিল তার। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা করে দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হীরেনকেই দেবে। ও 40 টাকা একরকম হীরেনকেই দিচ্ছে। সোজাসুজি আরও কি দেবার দরকার আছে কিছু? নাকি সেটা উচিত হবে? ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের খরচের জন্য টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো।
ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্তনেস্ত যা হবার হলো। পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবেই তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট, বালি, চুনসুরকি পাওয়া যাচ্ছে, লোহা ও সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না তার পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপ-তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়মও তার সইবে না, মরে যাবেন। মরতেও পারবো না আমি, এ হতভাগার জন্য মরবার জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ ঘুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল স্বরে শুধু বলে, কেন অত ভাবছো বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি, একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক তো বেঁচে গেছে। তুমি মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা এখন থাকবে না বটে। ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পাও দুধ, সপ্তাহে 2 দিন 1 পাও মাছ, তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁই শাক রেঁধে খাবো। আমি বাঁচব, তোমার বউটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে। তবে হ্যাঁ, একথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরব? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরব? অত ভাবছো কেন? মরব না, আমরা কেউ মরব না। বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলে মেয়ের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি, গয়না, ঠাকুর চাকুর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি, আহ্লাদ সব কিছুই ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মন। স্বামী, পুত্র, বুড়ো শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা, ডাল ভাত পেটে গুজে কাজ করা এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হীরেনের ওপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে, চিরদিনের চলিত দাম্পত্য কলহর মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেয়ে থাকতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু। কিন্তু একটু তো দুধ চাই। 1 প দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, তা আর লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাছে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী। বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড় দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলকৌশল জেনেছে হীরেন, অভয় দিয়ে বলেছে যে আর ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পে দিশেহারা পাগলামি, বাঁচতে হলে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হীরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে
তাকে ছাদে যেতে দেখে সে আগেই খানিকটা অনুমান করেছিল, আমি যদি মরি তাতে তোমার কি? ঝাঁঝের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দিল। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী? চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথাই ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচবো? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে, তাই হবে বোধহয়। যে কষ্ট আর তা সইছে না, সেই কষ্ট তো লোকটা তার সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একদিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলো তো? একটু ঘুমোবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো কিচকিচ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে। হিরেনের কথা শোনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী? আমি বুঝেও বুঝিনি, যা করার দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এইরকম স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়বে না। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ রাগ করে বলে, আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাকলামি করে বসে। না জানি মনে কত দুঃখে বাড়িয়েছে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতে ছিলাম। ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সাথে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোরগ ডাকা ভরে এলো। লতিকা, মাধবী আর অলকা, সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা, আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা 1/2 মণ কি 1.25 মণ কয়লা। কচিদের ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপটি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হিরেনদের রাতের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনুনে প্রথমে কেটলি চাপিয়ে সেটা নামিয়ে দিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়ে, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও। চা কে না খায়? লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে। কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে ইচ্ছে হয় না। এরা সবাই তার চেনা, আশেপাশে থাকে, তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্রের জায়গা পায় না, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর,
200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো, তুমি দলে এলে ভাই, ভালো হলো। 3 জনে মিলে খরচা কমিয়েছিলাম, এবার আরও কমবে। পালা করে রাঁধবো বাড়বো, তারও একটা জায়গা নেই ভালো মতো, না ভাড়া না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। 4 বাড়ির 4টে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লা খরচ 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটা জিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে 1 জনের গেলেই চলবে। 4 জনের রাধার বদলে 1 জনের রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া, এইটুকু তফাৎ। তাতে তুলনায় সুবিধা কত। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত, তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে, আর কোনো চিন্তা ভাবনা না করেই। 3 দিন পরে এই 4টি অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আদুরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়া ছুটি নয়, ছেলে বিয়ানোর খাটুনি ঢের বেশি রান্না বাড়ার চেয়ে। আবেগে উচ্ছ্বাসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে, দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জিদ।